আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেপ্তার। বরিশালের সাবেক এমপি শাহে আলম তালুকদার গুলশানে আটক। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাকে আদাবর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভুইয়া জানান, রাতে ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় মামলা রয়েছে। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ একাধিক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম রয়েছে। সরকার পতনের পর অন্যান্য মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের মতো ফরহাদ হোসেনও আত্মগোপনে ছিলেন। এদিকে বরিশাল 2 আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শাহে আলম তালুকদারকে মারধরের পর গুলশান থানায় সোপর্দ করেছে সাধারণ জনতা। গতরাতে তাকে গুলশান থানায় সোপর্দ করা হয়। পুলিশ জানায়, শাহে আলমকে তাদের হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। চাঁদার দাবিতে হামলা, মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে শাহে আলম তালুকদারের বিরুদ্ধে মামলা করেন সৈয়দ আতিকুর রহমান বাপ্পি নামে এক ব্যক্তি। গত 11 সেপ্টেম্বর বরিশাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম শারমিন সুলতানা সুমির আদালতে এই মামলার আবেদন করা হয়। এতে শাহে আলমের সঙ্গে তার 3 ভাই সহ 14 নেতাকর্মীকে আসামি করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠানে ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রিতে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। অন্যদিকে ছাত্র জনতার এই রক্তক্ষয়ী বিপ্লব যাতে ব্যাহত না হয় তা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে খেয়াল রাখার তাগিদ দেন এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন রয়েছেন আমাদের সাথে। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রিতে অতিথি হিসেবে যোগ দেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র প্রার্থী বিএনপি নেতা ইশরাক হোসেন। আলোচনা শুরুতেই স্মরণ করা হয় তার বাবা, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে। আমার বাবা অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে ওনাকে যেতে হয়েছে এবং বিশেষ করে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরের থেকেই কিন্তু বিভিন্ন মামলা এবং বিভিন্ন ধরনের সমস্যা ওনার জন্য তৈরি করা হয়। পরে উঠে আসে সমসাময়িক নানা প্রসঙ্গ। কবে নির্বাচন হওয়া উচিত তা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন বলে মনে করেন বিএনপির এই তরুণ নেতা। এই মুহূর্তে আসলে কত দিন হতে পারে বা কত মাস বা কত বছর, এটা আসলে এভাবে স্পেসিফাই করার বা এটাকে স্পেকুলেট করাও আমার মনে হয় সমীচীন হবে না। আমার মনে হয় যে আমরা এই সরকারের উপর আস্থা রাখি। এ সময় শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবিও করেন খোকা পুত্র ইশরাক। এছাড়াও তিনি বলেন, গত 17 বছরের লাগামহীন দুর্নীতি, বিএনপি নেতাকর্মীদের গুম, খুন আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের কাছে ঘৃণার পাত্রে পরিণত হয় শেখ হাসিনা। এইভাবে নির্বিচারে আমি 17 বছর তো আছেই, জুলাই মাসের যে আপনার এই যে স্টুডেন্টরা, ছাত্ররা, তাদের উপরে ফায়ার ওপেন করার নির্দেশ দিল, এটার কি বিচার হওয়া প্রয়োজন না? বাংলাদেশের ইতিহাসটি কেমন ইতিহাস যে আওয়ামী লীগের নেত্রী দেখেই ছাড় পেয়ে যাবে, এই কিছু কিছু জিনিস আমরা টাচ করবো না, এটা তো হইতে পারে না। এই যে হত্যাকাণ্ডগুলা হলো, এই যে ছোট ছোট বাচ্চাদের মেরে ফেলা হলো, এটার বিচার আমিও চাই। এদিকে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে বর্তমান সরকারকে আগামী জাতীয় নির্বাচনের জন্য একটি গ্রহণযোগ্য রোডম্যাপ ঘোষণা করার পরামর্শ দেন এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। এই রাষ্ট্র সংস্কারের পাশাপাশি অবশ্যই একটা উপযুক্ত সময়ের মধ্যেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আগামী নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করা হবে এবং সেই রোডম্যাপের মধ্যে দিয়ে সকল দলগুলো তারা প্রস্তুতি গ্রহণ করবে এবং তখনই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রিয়তা আরো বেশি তুঙ্গে উঠবে। যথাসময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলে অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রিয়তা কমতে পারে বলেও মনে করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
দেশের সর্বক্ষেত্রে যে ধরনের ঘুণে ধরেছে সেই ঘুণে ধরা ব্যবস্থাকে নিশ্চয়ই তারা একটা সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে, জাতিকে একটা সুন্দর চমৎকার দেশ গঠনের জন্য তাদের কর্মকাণ্ডগুলো উপহার দেবেন। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে আজ বৈঠকে বসবেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু। সকালে এই দুটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে দিল্লি সফর শেষে গতকাল বিকেলে ঢাকায় আসেন তিনি। দুদিনের এই সফরের উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর এটি মার্কিন কোন প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর। এর আগে চলতি বছর মে মাসে আওয়ামী লীগ সরকারের সময় ঢাকা সফর করেছিলেন ডোনাল্ড লু। আজ থেকে সব পোশাক কারখানা চালু রাখার আহ্বান জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। কারখানায় উৎপাদন চালু রাখতে সহযোগিতার আশ্বাস দিয়ে শিল্প উপদেষ্টা স্পষ্ট জানান, কারখানা বন্ধ রেখে দেশকে বেকায়দায় ফেলার চেষ্টা করলে তাদের মনে রাখবে সরকার। আর নতুন করে হামলা দেশের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবার হুমকি দিয়েছেন বিজিএমইএ এবং বিকেএমইএ নেতারা। শারফুল আলমের রিপোর্ট। 2 সপ্তাহ ধরেই আন্দোলন চলছে শিল্প কলকারখানাগুলোতে। শ্রমিকদের দাবি মেনে গার্মেন্টস চালু করলেও শ্রমিক অসন্তোষের মুখে বারবার তা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন মালিকরা। এই অবস্থার উত্তরণ ও নিরবচ্ছিন্নভাবে কারখানা চালু রাখতে করণীয় নিয়ে আলোচনায় সরকার ও প্রতিনিধিদের নিয়ে বিজিএমই ভবনে মতবিনিময় সভার আয়োজন করেন রপ্তানিকারকরা। ভাঙচুর, সহিংসতা, হাঙ্গামা এবং বিশৃঙ্খলা নয়, শিল্পের চাকা সচল রেখে আপনাদের দাবি আদায় করতে হবে। এই শিল্প যদি বন্ধ হয় তাহলে এর জন্য কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু এটা সাফার করবে। কারখানা যদি ভাঙচুর হয় সেখানে শুধু মালিক ক্ষতিগ্রস্ত হবে না, আমাদের কিন্তু রুজি যেখান থেকে আসে সেটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আপনারা কাজে যোগদান করুন এবং কারখানাগুলো যাতে শান্তিপূর্ণভাবে চলে সেই ব্যবস্থা গ্রহণ করুন। আলোচনায় সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রম অসন্তোষ নিরসনে কাজ করছেন তারা। শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ এবং শ্রম উপদেষ্টা জানান, বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসে ষড়যন্ত্র করছে প্রতিবেশী দেশগুলো। নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হলে কারখানাগুলো বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন ব্যবসায়ী নেতারা। আগামীকাল থেকেও যাতে কারখানাগুলো খোলা থাকে এবং আর কোনো কারখানা বন্ধ করতে না হয় সেটা নিশ্চিত করার জন্য শ্রমিক নেতৃবৃন্দ কাজ করবেন, এটা আমি আপনাদের থেকে প্রত্যাশা রাখবো এবং আশা করি আপনারা এটা ডেলিভার করবেন। হোলিস্টিক ভাবে একটা ফাংশনাল বডি হিসেবে যাতে আমরা কাজ করতে পারি সেটা আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করব। কালকে আমরা সবাই খুলবো, যদি কোনো কারণে কোনো ফ্যাক্টরি বন্ধ রাখে আমাদের সেই ফ্যাক্টরিগুলিকে আমরা 13 রাখে বন্ধ দিয়ে ছাড়া আমাদের কোনো রাস্তা আমরা থাকবে না। বিকেএমইর পক্ষ থেকেও এই প্রস্তাবকে সমর্থন দিলাম। যদি কোনো ফ্যাক্টরিতে ফার্দার কোনো গন্ডগোল হয় বা কাজ বন্ধ রাখে 13 রেখে সেই ফ্যাক্টরি নো পেতে বন্ধ হয়ে যাবে। ট্রাইপার্টাইট বডি হয়েছে যেখানে শ্রমিক মালিক সবাই কথা বলতে পারবেন। যেই ফ্যাক্টরিতে কালকে সমস্যা হবে সেই সব ফ্যাক্টরির ব্যাপারে আমরা ব্যবস্থা নিব, আমরা বিশেষ ব্যবস্থা নিব। ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে সেটাও আমরা মনে রাখবো। আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রম অসন্তোষকে জিয়ে রাখতে ফায়দা লুটার চেষ্টা করছে বহিরাগতরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। হারিয়ে যেতে বসেছে জয়পুরহাটের ঐতিহ্যবাহী বাঁশ শিল্প। দাম বৃদ্ধি ও বাঁশের তৈরি পণ্যের চাহিদা কমে যাওয়ায় ভালো নেই কারিগররা, ফলে কেউ ঝুঁকছেন অন্য পেশায়। এই শিল্পকে টিকিয়ে রাখতে স্বল্প সুদে ঋণ সহ সরকারি সহায়তার দাবি তাদের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। বাঁশ দিয়ে সুনিপুণভাবে তৈরি করা হচ্ছে নান্দনিক আর নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র। ঝুড়ি, ডালা, কুলা, হাতপাখা সহ নানা পণ্য তৈরি করছেন জয়পুরহাটের আদিবাসী মাহলি সম্প্রদায়ের কয়েক হাজার পরিবার। আমি একটা চালি কেনার জন্য আসছি, তরকারি বেচার জন্য। যেহেতু এখন ওই প্লাস্টিকের জিনিসগুলো বেশি টিকসই হয় না। এই প্লাস্টিকের জিনিসপত্র বাজারে আসার পর থেকে এই জিনিসটার চাহিদা খুব কমে যাচ্ছে আর এই জিনিসটা পরিবেশ বান্ধব। প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যেতে বসা এই শিল্প নিয়ে বিপাকে রয়েছেন কারিগররা। আমাদের বাঁশের দাম বেশি,
বাঁশ কিনতে গেলে আমাদের 150-200 টাকা লাগে, অথচ জিনিস বিক্রি করতে আমাদের দাম হয় না। আগে যেমন বিক্রি হচ্ছিল এখন আর সেই বিক্রি হচ্ছে না। এখন কোনো মতন সস্তা করে এখন দিয়ে আমাদের এখন জীবনযাপন চলাচ্ছে। এখন কি করব? আমি এই ব্যবসা 20 বছর থেকে করতেছি। প্লাস্টিক আসে, খুব একটা বেচা কিনা হয় না, আমরা কিনে রাখি। এখানে কয়েকশো পরিবার ছিল, এখন আর তারা নাই, এখন কয়েকজন আছে। ঋণ সহ অন্যান্য সহায়তার আশ্বাস দিয়েছে বিসিক। মেলা হয়, এই মেলাগুলোতে তারা তাদের পণ্য ক্রয় বিক্রয়ের সুযোগ পাবে। এছাড়াও তাদের যদি ব্যবসা পরিচালনার জন্য কোনো প্রশিক্ষণ দরকার, সেক্ষেত্রে বিসিক থেকে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের আর্থিক সহযোগিতা লাগলে বিসিকে নিজস্ব কিছু ঋণ আছে এবং ব্যাংকের মাধ্যমে তাদের ঋণের জন্য বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা। একই সাথে ঐতিহ্যবাহী ও পরিবেশ বান্ধব এই হস্তশিল্পকে বাঁচিয়ে রাখার দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক সংবাদ। আবারও ভেস্তে গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মধ্যকার বৈঠক। শনিবার সন্ধ্যায় বৈঠকের জন্য 2জন ভিডিওগ্রাফার সহ মমতার বাসভবনের বাইরে আসেন আন্দোলনকারীরা। এ সময় মুখ্যমন্ত্রী বাইরে এসে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ভেতরে ডাকলেও অনুমতি পাননি ওই 2জন ভিডিওগ্রাফার। এ সময় তিনি বলেন তার নিজের ভিডিওগ্রাফার পুরো বৈঠক রেকর্ড করে রাখবে। সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়া শেষে পুরো ভিডিও প্রচার করার অঙ্গীকারও করেন তিনি। তবে সরকারের পাশাপাশি নিজেদের পক্ষ থেকে ভিডিও ধারণ করার ব্যাপারে অনড় থাকেন আন্দোলনকারীরা। এর জেরেই চতুর্থবারের মতো বাতিল হলো মুখ্যমন্ত্রীর সাথে আন্দোলনকারীদের বৈঠক। পেঁয়াজ রপ্তানির ওপর বিধিনিষেধ আরও শিথিল করেছে ভারত। প্রতি টন পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে সর্বনিম্ন $550 মূল্যের যে শর্ত ছিল, দেশটির সরকার তা প্রত্যাহার করেছে। পাশাপাশি কমানো হয়েছে রপ্তানি শুল্ক। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারতের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড শুক্রবার পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য বা মিনিমাম এক্সপোর্ট প্রাইস সংক্রান্ত শর্ত বাতিল করার কথা জানায়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়। এর ফলে ভারতীয় ব্যবসায়ী এখন যে কোনো দামে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেপ্তার। বরিশালের সাবেক এমপি শাহে আলম তালুকদার গুলশানে আটক। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।